Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং সবার প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তোমাদের প্রিপারেশনকে আরও বেটার করার জন্য আর একটু ইমপ্রুভ করার জন্য আজ আমরা WBCS প্রিলিমস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। মডার্ন হিস্ট্রি থেকে 2004 থেকে শুরু করে 2023 এই 20 বছরে 500টা প্রশ্ন এসেছিল, কারণ প্রতি বছরে আমরা জানি যে 25টি করে MCQ আসে মডার্ন হিস্ট্রি থেকে। তো 500টা প্রশ্ন যদি আমরা একটা ক্লাসে করতাম, ক্লাসটা অনেকটা বড় হয়ে যেত। তাই জন্য আমরা একে 3টি পার্টে ভাগ করে পড়ব। আজকে 1857 অবধি হবে এবং বাদবাকি পার্টটা কিন্তু আমরা দুটো ক্লাসে করব। তো চলো আজকে ক্লাসটা শুরু করছি। প্রথম প্রশ্ন কী আছে আমরা দেখে নেব। 2023 সালের প্রথম প্রশ্ন, নেম দ্য ফার্স্ট নিউজ পেপার ইন ইন্ডিয়া। ভারতবর্ষের প্রথম নিউজ পেপার কোনটি? অপশন এতে আছে পার্থেনন, বিতে আছে দিগদর্শন, অপশন সি বেঙ্গল গ্যাজেট এবং অপশন ডিতে আছে সমাচার দর্পণ। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, হিকির বেঙ্গল গ্যাজেট, কারণ এর সম্পাদক ছিলেন কে? জেমস অগাস্টাস হিকি। এবং সমাচার দর্পণ ছিল প্রথম বাংলা নিউজ পেপার, ভারতবর্ষের প্রথম বাংলা নিউজ পেপার। বিকজ বেঙ্গল গেজেট আছে বেঙ্গল, কিন্তু এটা কিন্তু একটা ইংলিশ নিউজ পেপার। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখব। কোশ্চেন 2, হুইচ অফ দ্য ফলোয়িং ব্রিটিশ অ্যাক্ট এনভিসেক্স দ্য পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ভারতবর্ষের পার্লামেন্টারি সিস্টেমের শুরু কোন ব্রিটিশ অ্যাক্ট থেকে? কোন ব্রিটিশ অ্যাক্টকে আমরা কনসিডার করতে পারি? অপশন এতে আছে চার্টার অ্যাক্ট অফ 1793, বিতে আমরা পাবো চার্টার অ্যাক্ট অফ 1813, অপশন সি চার্টার অ্যাক্ট অফ 1833 এবং অপশন ডিতে আছে চার্টার অ্যাক্ট অফ 1853। এটার উত্তর হয়ে যাবে অপশন ডি, চার্টার অ্যাক্ট অফ 1853। বিকজ এই সময় থেকেই কিন্তু এক্সিকিউটিভের সাথে যে লেজিসলেচারের একটা সেপারেশন, সেটা আমরা দেখতে পাবো এবং লেজিসলেটিভ কাউন্সিল তৈরি হবে 1853 সনদ আইনের দ্বারা। তাই জন্য অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন 3, হু স্টার্টেড ফরাইজি মুভমেন্ট ইন বেঙ্গল। বাংলাতে ফরাইজি মুভমেন্ট শুরু করেছিলেন কে? অপশন এতে আছে তিতুমির। তিতুমিরের নাম আমরা পাবো ওয়াহবি বা তারিকা মুভমেন্টের সাথে। কুনওয়ার সিং তিনি মহাবিদ্রোহকে লিড করেছিলেন বিহার থেকে। এরপরে আছে দিগম্বর সিং। অপশন ডিতে আছে হাজি শরিয়তুল্লাহ। আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে হাজি শরিয়তুল্লাহ, তিনি ফরাইজি মুভমেন্টের সাথে যুক্ত ছিলেন। কোশ্চেন 4, হুইচ মুঘল এম্পায়ার গ্রান্টেড ফরমান ইন 1717 টু দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কে 1717 সালে ফরমান গ্র্যান্ট করেছিল? কোন মুঘল এম্পায়ার? অপশন এতে আছে বাহাদুর শাহ টু, অপশন বিতে আমরা পাবো মোহাম্মদ শাহ টু, অপশন সিতে আছে ফারুক শিয়ার এবং শাহ আলম টু। এটা তো আমরা মোটামুটি সবাই জানবে যে ফারুক শিয়ারের ফরমান 1717। অপশন সি ফারুক শিয়ার এই ফরমানের দ্বারা বাংলা, বিহার এবং ওড়িশা এই 3টি জায়গায় বিনা শুল্কে যে ট্রেড, সেই ট্রেডের লাইসেন্স দিয়েছিল ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। কোশ্চেন 5, দ্য ফার্স্ট কটন টেক্সটাইল মিল ইন ইন্ডিয়া ওয়াজ সেট আপ ইন। কত সালে সেট আপ করা হয়েছিল প্রথম কটন বা কাপড়ের মিল? 1820, 1812, 1818 নাকি 1816? এটা হয়ে যাবে অপশন সি 1818। কোথায়? ওয়েস্ট বেঙ্গলই করা হয়েছিল, ওয়েস্ট বেঙ্গলের ঘুষুরিতে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখব। কোশ্চেন 6, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ তত্ত্ববোধিনী সভা ইন বেঙ্গল। বাংলাতে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ রাজা রামমোহন রায়, অপশন বিতে আমরা পাবো দ্বারকানাথ টাগোর, অপশন ডিতে আছে দেবেন্দ্রনাথ ট্যাগোর এবং অপশন ডিতে আমরা পাবো কেশবচন্দ্র সেন। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দেবেন্দ্রনাথ ট্যাগোর, বা উনি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা ছিলেন। 1839-এ 1839 সালে তত্ত্ববোধিনী সভা তিনি প্রতিষ্ঠা করেন। এর মেন উদ্দেশ্য ছিল যে ব্রাহ্ম সমাজের যে সমস্ত আদর্শ আছে সেই আদর্শগুলোকে ছড়িয়ে দেওয়া। এবং তত্ত্ববোধিনী সভার থেকেই 1843-তে 4 বছর পরে তত্ত্ববোধিনী পত্রিকা কিন্তু বের করা হয় এবং তার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। এটাও তোমরা মনে রাখবে। কোশ্চেন 7 আমরা দেখব, দ্য নেমস অফ সিধু অ্যান্ড কানু আর অ্যাসোসিয়েটেড উইথ। সিধু এবং কানুর নাম কোন বিদ্রোহের সাথে জড়িত? অপশন এতে আছে সন্ন্যাসী রিবেলিয়ন, চুয়ার রিবেলিয়ন এবং সান্থাল রিবেলিয়ন। এটা অবশ্যই হয়ে যাবে সান্থাল মিউটিনি বা সাঁওতাল বিদ্রোহ। ইয়ারটা মনে রাখবে 1855, 1855 সাল। কোশ্চেন 8, হু রোট নীলদর্পণ। নীলদর্পণ কে লিখেছিলেন? হরিশ্চন্দ্র মুখার্জি, দীনবন্ধু মিত্র, মধুসূদন দত্ত নাকি দ্বিজেন্দ্রলাল রয়?
এটা হয়ে যাবে অপশন বি, দীনবন্ধু মিত্র। তিনি নীলদর্পণ নাটক লিখেছিলেন। নীল চাষিদের যে খারাপ অবস্থা, সেই খারাপ অবস্থাকে পোট্রে করেছিলেন এবং এই নীলদর্পণ নাটকের যে ইংলিশ অনুবাদ সেটা করেছিল মধুসূদন দত্ত। কোশ্চেন 9, হু ওয়াজ দ্য মুঘল এম্পায়ার ডিউরিং 1857 রিভল্ট? 1857 সালে যে বিদ্রোহ হয়েছিল সেই সময় মুঘল এম্পায়ার কে ছিলেন? মোহাম্মদ শাহ, বাহাদুর শাহ 1, বাহাদুর শাহ 2 নাকি আকবর 2? এটা হয়ে যাবে অপশন সি, বাহাদুর শাহ 2। এবং বাহাদুর শাহ 2 সেই সময় ছিলেন মুঘল এম্পায়ার এবং শেষ মুঘল এম্পায়ার ছিলেন তিনি। তাকে ভারতবর্ষের প্রতিনিধি হিসেবে বা ভারতবর্ষের এম্পায়ার হিসেবে সেখানে প্রেজেন্ট করা হয়েছিল 1857 সালের বিদ্রোহে ইংলিশদের এগেনস্টে। এবং যখন ইংলিশরা এই বিদ্রোহকে আর কি দমন করে দেয় তখন কিন্তু বাহাদুর শাহ 2 বা বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। কোশ্চেন 10, হু ফাউন্ডেড দ্য এশিয়াটিক সোসাইটি ইন ক্যালকাটা? কলকাতায় এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন। এটা পিএসসির খুব ইম্পর্টেন্ট একটা খুব পছন্দের একটা প্রশ্ন, প্রতিবারই কিন্তু তোমরা পাবে। অপশন এতে আছে আলেকজান্ডার কানিংহাম, উইলিয়াম জোন্স, স্টুয়ার্ট মিল নাকি ডেভিড হেয়ার? অপশন বি, উইলিয়াম জোন্স উইল বি আওয়ার কারেক্ট আনসার। ইয়ারটা মনে রাখবে 1784 এবং সেই সময় যিনি গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন তিনি ছিলেন ওয়ারেন হেস্টিংস। কোশ্চেন 11, হোয়েন ওয়াজ ক্যালকাটা ইউনিভার্সিটি এস্টাবলিশড? কখন ক্যালকাটা ইউনিভার্সিটিকে এস্টাবলিশমেন্ট হয়? 1811, 1829, 1854 নাকি 1857? এটা হয়ে যাবে অপশন ডি, 1857। একদিকে মহাবিদ্রোহ হচ্ছে এবং আরেকদিকে শিক্ষার ক্ষেত্রেও কিন্তু বিদ্রোহ করার জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি এস্টাবলিশ হয়ে গেল। ঠিক আছে, এভাবে তোমরা মনে রাখতে পারো আর কি, আমি জাস্ট এমনি বললাম। কোশ্চেন 12 আমরা দেখব, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল নেম অফ তিতুমির? তিতুমিরের আসল নাম কী ছিল দেখে নিই। অপশন এতে আছে সৈয়দ আমানুল্লাহ খান, অপশন বিতে আমরা পাবো সৈয়দ মীর নিসার আলী, সৈয়দ আমির আলী নাকি সৈয়দ মীর খান। প্রত্যেকটা অপশন কিন্তু খুব ক্লোজ, যদি না জানো সেক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনগুলো স্কিপ করে দেবে, কারণ তুক্কা মারা কিন্তু একদমই যাবে না, এত ক্লোজ আছে অপশনগুলো। এটা সঠিক উত্তর হয়ে যাবে সৈয়দ মীর নিসার আলী, তিতুমিরের আসল নাম, এবং তিনি ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। কোশ্চেন 30, দ্য ইংলিশ এস্টাবলিশড দেয়ার ফার্স্ট কোম্পানি ইন ইন্ডিয়া অ্যাট? কোথায় ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার প্রথম কোম্পানি বা ফ্যাক্টরি সেট আপ করেছিল? কোথায়? বোম্বে, সুরাট, সুতানুটি নাকি মাদ্রাস? এটা অবশ্যই সুরাট। ইয়ারটাও মনে রাখবে 1613, ঠিক আছে, 1613 সালে। এবং সেই সময় মুঘল এম্পায়ার ছিলেন জাহাঙ্গীর। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন তৈরি হয়েছিল তখন মুঘল এম্পায়ার যদি জিজ্ঞেস করা হয় সেটা হয়ে যাবে আকবর, একটু দেখে নেবে কোশ্চেনটা। কিন্তু যখন তাদের প্রথম কোম্পানি বা প্রথম ফ্যাক্টরি খোলার কথা বলা হবে, কোম্পানি না, এটা হবে ফ্যাক্টরি, তখন কিন্তু হয়ে যাবে জাহাঙ্গীর। এই দুটো প্রশ্ন পরীক্ষায় আসে এবং অপশানগুলো কিন্তু একটু গুলিয়ে যাওয়ার ব্যাপার থাকে, তো কোশ্চেনটা ভালো করে দেখে নেবে কী জানতে চাওয়া হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখব, কোশ্চেন 14, হোয়াট ওয়াজ দ্য অ্যাক্ট 3 1872? 1872 যে অ্যাক্ট 3 ছিল সেটা কী ছিল, কোন রিলেটেড ছিল? সোশ্যাল রিফর্ম অ্যাক্ট, জুরি অ্যাক্ট, এক্সিকিউটিভ অ্যাক্ট নাকি রেভিনিউ অ্যাক্ট? এটা হয়ে যাবে অপশন এ, সোশ্যাল রিফর্ম অ্যাক্ট। ওকে, কোশ্চেন 15 আমরা দেখব, ইন হুইচ ইয়ার ইয়ারলি ₹1 লাখ ওয়াজ অ্যালোটেড ফর দ্য এডুকেশন অফ ইন্ডিয়ান্স? ভারতীয়দের শিক্ষার জন্য আর কি বার্ষিক 1 লাখ টাকা করে অ্যালোট করা হয়েছিল কোন বছর, কোন সনদ আইনের দ্বারা? এই প্রত্যেকটা ইয়ারেই একটা করে চার্টার অ্যাক্ট বেরিয়েছিল, তো কোন ইয়ার ছিল সেটা? 1793, 1813, 1833 নাকি 1853? এটা হয়ে যাবে অপশন বি, 1813। 1813 দুটো ইম্পর্টেন্ট জিনিস হয়েছিল, একটা তো এই 1 লাখ টাকার ব্যাপারটা অ্যালট করা হতো, এবং আরেকটা ছিল ক্রিশ্চিয়ান মিশনারিরা কিন্তু ভারতবর্ষে এন্টার করার একটা পারমিশন পেয়ে গেল 1813-এ। কোশ্চেন 16, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ তত্ত্ববোধিনী সভা? এর আগেও আমরা দেখলাম যে দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি তত্ত্ববোধিনী সভার ফাউন্ডার ছিলেন। 1839 সালে তিনি এই সভা প্রতিষ্ঠা করেন। 17, হোয়েন ওয়াজ দ্য হিন্দু কলেজ ফাউন্ডেড? হিন্দু কলেজ, যেটা পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত, সেটা কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল? 1815, 1817, 1820 নাকি 1829? এটা অবশ্যই 1817, অপশন বি। কোশ্চেন 18, আন্ডার হুজ গভর্নর জেনারেলশিপ রেলওয়ে ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া? কোন গভর্নর জেনারেলের সময় ইন্ডিয়াতে রেলওয়ে ইন্ট্রোডিউস করা হয়েছিল? ইয়ারটা ছিল 1853। প্রথম রেলপথ কোথায় ছিল? মুম্বাই টু থানে, তাই তো? তো সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন অপশন বি, লর্ড ডালহৌসি। তো লর্ড ডালহৌসির সময় কিন্তু অনেকগুলো নতুন জিনিসের ইন্ট্রোডাকশন হয়েছিল,
তার মধ্যে রেলওয়ে অবশ্যই আছে, পোস্টাল সার্ভিস আছে, টেলিগ্রাফ আছে, তারপর পিডাব্লিউডি উনি সেট আপ করেছিলেন, অনেক কিছুই কিন্তু করেছিলেন। এবং এই সবের থেকেও যার জন্য, যে খারাপ জিনিসের জন্য তিনি অনেক বেশি চর্চিত এবং অনেক বেশি পরিচিত, সেটা ছিল সত্যবিলোপ নীতি বা ডকট্রিন অফ ল্যাপস। এই যে পলিসি, এই পলিসির জন্যই কিন্তু তিনি অনেক বেশি চর্চিত। তো এটা একদমই খারাপ জিনিস ছিল। যখন আমরা কনসেপ্ট করবো তখন অবশ্যই দেখব। নেক্সট আমরা দেখব কোশ্চেন 19, থ্রু হুইচ এডুকেশনাল রিপোর্ট ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড। আমরা কী দেখলাম, ক্যালকাটা ইউনিভার্সিটি কত সালে হলো? বিদ্রোহের সময় 1857। ঠিক, একদম ঠিক। তো সেই সময় কোন এডুকেশনাল রিপোর্টের জন্য বা দ্বারা হয়েছিল এটা? ম্যাকাউলেস মিনিট, হান্টার কমিশন, চার্টার অ্যাক্ট 1813 নাকি উডস ডিসপ্যাচ? এটা হয়ে যাবে অপশন ডি, উডস ডিসপ্যাচ। ইয়ারটা ছিল 1854। 1854 সালে যে উডের ডিসপ্যাচ বেরিয়েছিল সেই অনুযায়ী কিন্তু, সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিকে এস্টাবলিশমেন্ট হয়। কোশ্চেন 20 দেখব, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল ডিউরিং দ্য অ্যানালমেন্ট অফ সতী? সতী প্রথাকে যখন রোধ করা হয়েছিল সেই সময় কে গভর্নর জেনারেল ছিলেন? ইয়ারটা ছিল 1829, 1829 সাল। সেই সময় গভর্নর জেনারেল ছিল উইলিয়াম বেন্টিং, অপশন ডি। এবং তার সাথে সাথে যে ভারতীয় ভীষণভাবে জড়িত ছিলেন তিনি অবশ্যই রাজা রামমোহন রায়। কোশ্চেন 21, হু প্ল্যান্টেড দ্য ট্রি অফ লিবার্টি? লিবার্টি বানানটা একটু ভুল আছে, হ্যাঁ, লিবার্টি বানানটা লিবার্টি। এই লিবার্টি বা স্বাধীনতার যে ট্রি বা বৃক্ষ, সেটা রোপণ করেছিলেন কি? হায়দার আলী, টিপু সুলতান, কিনকিলিস খান নাকি মুর্শিদ কুলি খান? এটা হয়ে যাবে অপশন বি, টিপু সুলতান। এই যে লিবার্টি, ফ্র্যাটার্নিটি, এই জিনিসগুলো এসেছিল কি? ফ্রেঞ্চ রিভলিউশন থেকে। এবং টিপু সুলতান তিনি ফ্রেঞ্চ রিভলিউশন এগুলোর থেকে কিন্তু অনেক বেশি ইনফ্লুয়েন্স ছিলেন। এবং তিনি ফ্রান্সের একটা গ্রুপ ছিল জ্যাকোবিন দল, সেই দলের সদস্যও ছিলেন। তো ফ্রেঞ্চ রিলেটেড যে সমস্ত জিনিসগুলো তোমরা পাবে সেটা কিন্তু অবশ্যই টিপু সুলতানের সাথে জড়িত থাকবে। কোশ্চেন 22 আমরা দেখব, হু স্টার্টেড দ্য ফার্স্ট ইংলিশ নিউজ পেপার ইন ইন্ডিয়া? ফার্স্ট ইংলিশ নিউজ পেপার আমরা দেখলাম হিকির বেঙ্গল গেজেট। তো কে করবে? অবশ্যই হিকি করবে। অপশন সিতে আছে জেমস অগাস্টাস হিকি। 23, হু ওয়াজ বীরজেস কাদের? বীরজেস কাদের কে ছিলেন? অপশন এতে আছে নিজাম অফ হায়দ্রাবাদ। না, তিনি নিজাম ছিলেন না। কে ছিলেন উনি? নবাব অফ আওয়াধ। এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অযোধ্যার নবাব ছিলেন বীরজেস কাদের। তার বাবা ছিল ওয়াজিদ আলী শাহ। তাকে মিস গভর্নেন্সের জন্য, মানে ঠিকঠাক করে কুশাসন আর কি, ঠিকঠাক করে সে গভর্ন করতে পারছে না, সেই জন্য ডালহৌসি তাকে বাংলায় পাঠিয়ে দেয় এবং আওয়াজকে কী করে নেয়? অ্যানেক্স করে নেয় বা নিজের দখলে করে নেয়, ইংলিশদের দখলে করে নেয়। সেই সময় ওয়াজিদ আলী শাহর যে বেগম ছিলেন হজরত মহল এবং তার ছোট ছেলে ছিল বীরজেস কাদের। তো ওনারা থেকে যান সেখানে। এবং তারপরে আমরা দেখব যে 1857 সালে যে মহাবিদ্রোহ, সেটাকে লিড করবে হজরত মহল। তো এই যে হজরত মহল, তার ছেলে ছিল এবং ওয়াজিদ আলী শাহ, এনাদের দুজনের ছেলে ছিল কে? বীরজেস কাদের। তো অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, নবাব অফ আওয়াধ। 24, হোয়াট ওয়াজ মেন্ট বাই খেরওয়ারি হুল? এই যে খেরওয়ারি হুল, এর দ্বারা কি বোঝায়? চুয়ার মুভমেন্ট, পাইক মুভমেন্ট, সান্তাল মুভমেন্ট নাকি ইন্ডিগো মুভমেন্ট? এটা হয়ে যাবে অপশন সি, সান্থাল বা সাঁওতাল মুভমেন্ট। 25, বিটুইন হুম দ্য কার্নাটিক ওয়ার্স ওয়ার ফট? এই যে কার্নাটিক ওয়ার্স বা কর্ণাটকের যুদ্ধ, এটা 3টি হয়েছিল, ঠিক আছে? এই 3টি যুদ্ধ অনেক বছর ধরে চলেছিল। তো শেষ পর্যন্ত একদম 1763 সালে আমরা দেখব যে এই যুদ্ধের অবসান হবে। যুদ্ধটা হয়েছিল ইংলিশ এবং ফ্রেঞ্চদের মধ্যে। অপশন বি, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আসলে এরা দুজনে আসলে মাথা ছিল এবং তাছাড়াও কিন্তু নিচে অন্যদের সাথে ঝামেলা হচ্ছিল। কিন্তু ওই গ্রুপগুলোকে, একদিকে একটা গ্রুপকে সাপোর্ট করছিল ইংলিশ এবং আরেকটাকে সাপোর্ট করছিল কিন্তু ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং এই যুদ্ধে যখন ফ্রেঞ্চরা হারলো, আমরা দেখব দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধে মোটামুটি হারবে এবং তৃতীয় কর্ণাটকের যুদ্ধে একদমই হারবে। এবং 1760 সালে যে বন্দিবাসের যুদ্ধ হবে সেখানে একদমই হেরে ভারতবর্ষে ফ্রেঞ্চদের যে আধিপত্য সেটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তার আগে অবধি ফ্রেঞ্চদের একটা মোটামুটি ছিল, ব্যাপার স্যাপার ছিল, কিন্তু এরপরে কিন্তু একদম বন্ধ হয়ে যাবে। ওরা শুধুমাত্র ট্রেডিং পারপাসেই থেকে যাবে, কিছুটা ক্ষেত্রে থেকে যাবে, কিন্তু আধিপত্য কিন্তু একদমই থাকবে না। এবং ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য কিন্তু একদম বাড়তে থাকবে, দিনকে দিন বাড়তে থাকবে, ঠিক আছে? এরপর আমরা দেখব, অনেক কথা হয়ে গেল। 26 কী আছে দেখে নেব। হু অ্যামং দ্য ফলোয়িং লেড দ্য সিপাহস অ্যাট কানপুর ইন দ্য 1857 মিউটিনি? কানপুর থেকে 1857 সালের মহাবিদ্রোহকে কে লিড করেছিল?
বাহাদুর শাহ টু, আমরা দেখলাম বাহাদুর শাহ টুকে কিন্তু পুরো ভারতবর্ষের এম্পায়ার হিসেবে প্রেজেন্ট করে দেওয়া হলো, তো এটা তো অবশ্যই হবে না। কুনওয়ার সিং, তিনি বিহার থেকে লিড করছিলেন, তিনিও লিড করছিলেন বাট তিনি বিহার থেকে লিড করছিলেন, তো এটাও হবে না। অপশন সিতে পড়ে থাকলো কে? নানা সাহেব, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। লক্ষ্মীবাই কি, আমরা জানি ঝাঁসির রানীর লক্ষ্মীবাই, তো তিনি অবশ্যই ঝাঁসির থেকেই লিড করবেন, তো এটা হয়ে যাবে নানা সাহেব। তিনি কিন্তু মারাঠা পেশোয়া যে ছিলেন, শেষ মারাঠা পেশোয়া বাজিরাও টু, তার মানে দত্তক নেওয়া ছেলে ছিল নানা সাহেব। ঠিক আছে, আমরা দেখবো 27, দ্য এশিয়াটিক সোসাইটি ওয়াজ ফাউন্ডেড বাই, আবার আমরা পেলাম অপশন বি উইলিয়াম জোন্স। 1784 সালে উইলিয়াম জোন্স তিনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, এবং সেই সময় আমরা দেখতে পাবো ওয়ারেন হেস্টিংস ছিলেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল। 28, দ্য ব্যাটেল অফ বক্সার ওয়াজ ফট ইন। ব্যাটেল অফ বক্সার কত সালে হয়েছিল? 1756, 1762, 1764 নাকি 1776? এটা হয়ে যাবে 1764। কার মধ্যে হলো? দুটো গ্রুপ, একদিকে অবশ্যই রবার্ট ক্লাইভ মানে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং অন্যদিকে ছিল মীর কাসিম, 2 নম্বরে ছিল শাহ আলম টু যেটা ছিল মুঘল এম্পায়ার, এবং 3 নম্বরে ছিল অযোধ্যার এক নবাব সুজাউদ্দিন। এই তিনজন মিলে আর কি কোয়ালিশন করে একটা জোট তৈরি করলো, এবং অন্যদিকে ছিল রবার্ট ক্লাইভ, এবং জোট আর কি খুব স্বাভাবিকভাবে হেরে গেল, এবং বক্সারের যুদ্ধে কিন্তু জিতে গেল ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 29, হোয়েন ডিড ভাস্কো ডা গামা কাম টু ইন্ডিয়া? ভাস্কো ডা গামা পর্তুগাল থেকে এসেছিলেন, পর্তুগিজ। তিনি কত সালে এসেছিলেন? 1500, 1498, 1493 নাকি 1508? এটা হয়ে যাবে অপশন বি 1498। কোশ্চেন 30, হুইচ ব্যাটেল এস্টাবলিশ দেয়ার সুপ্রিমেসি অফ দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া? কোন যুদ্ধের দ্বারা ব্রিটিশ যে রুল সেটা ইন্ডিয়াতে কিন্তু একদম মানে সেট আপ হয়ে গেল, এবং তারপরে কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল? কোন যুদ্ধ? ব্যাটেল অফ প্লাসি। ব্যাটেল অফ প্লাসিতে জেতার পর তাদের একটা জায়গা তৈরি হয়েছিল, কিন্তু সুপ্রিমেসি যদি বলে সেটা কিন্তু হয়ে যাবে ব্যাটেল অফ বক্সার, 1764 ব্যাটেল অফ বক্সার। 31, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফ্রেঞ্চ? আমি আগেও বললাম যে ফ্রেঞ্চ রিলেটেড যে প্রশ্নটা তুমি পাবে সেটা কিন্তু উত্তর হয়ে যাবে টিপু সুলতান। আমরা দেখলাম যে ট্রি অফ লিবার্টি তিনি প্ল্যান্ট করেছিলেন, তো এটা হয়ে যাবে ফ্রেঞ্চ রিভলিউশনের সাথে জড়িত ছিলেন টিপু সুলতান, এবং তিনি জ্যাকোবিন দলের একজন সদস্য ছিলেন। জ্যাকোবিন দল ফ্রেঞ্চের একটা গ্রুপ। 32, লিডার অফ লখনৌ ডিউরিং দ্য রিভোল্ট অফ 1857? 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল সেই সময় লখনৌ থেকে, লখনৌ মানে কি অযোধ্যা বা আওয়াধ, তো সেখান থেকে কে লিড করেছিলেন? লক্ষ্মীবাই, তিনি ঝাঁসি থেকে। রানা সাহেবকে আমরা দেখলাম কানপুর থেকে। অপশন সিতে আছে হজরত মহল, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, হজরত মহল, বেগম হজরত মহল, বীরজিৎ কাদেরের মা। ঠিক আছে। 33 আমরা দেখব, হুইচ গভর্নর জেনারেল কনস্ট্রাক্টেড রেলওয়ে ইন ইন্ডিয়া? এটা আমরা আরেকবারও পড়লাম যে ডালহৌসি 1853 সালে ভারতবর্ষে প্রথম রেলওয়ে সিস্টেমের সূচনা করেছিলেন। 34, হু ফার্স্ট কেম টু ইন্ডিয়া ফর ট্রেডিং পারপাস? কে এসেছিল প্রথমে? ডাচ, পর্তুগিজ, ফ্রেঞ্চ নাকি ডেন্স? এটা অবশ্যই পর্তুগিজ। 1498 প্রথম ভাস্কো ডা গামা এলেন জলপথ আবিষ্কার করে। ঠিক আছে, এবং এটাও তোমরা মনে রাখবে যে পর্তুগিজরা এ বেচারা প্রথমে তো সবার এসেছে ভারতবর্ষে, এবং সবার লাস্টে গেছে। ঠিক আছে, 1961 ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে, তাও এদের যাওয়ার নাম নেই। 1961 সালে মোটামুটি একদম মানে ধরে বেঁধে এদের পাঠানো হয়েছে, তার মানে এরা প্রথম আর কি দেশ বা প্রথম কোম্পানি যারা ভারতবর্ষে এসেছে ট্রেডিং পারপাস, এবং এরাই শেষ যারা ভারতবর্ষ থেকে বিদায় নিয়েছে, তো এটাও অবশ্যই তোমরা মনে রাখবে। এরপর আমরা দেখব 35, হু ওয়াজ দ্য নবাব অফ বেঙ্গল অ্যাট দ্য টাইম অফ ব্যাটেল অফ বক্সার? ব্যাটেল অফ বক্সারের সময় কে নবাব ছিলেন? মীর কাসিম, মীর জাফর, নিজামুদ্দৌলা নাকি সিরাজউদ্দৌলা? এটা হয়ে যাবে অপশন বি মীর জাফর। কারণ বক্সারের যুদ্ধে তো মীর কাসিম এবং সুজাউদ্দিন তার সাথে সাথে শাহ আলম টু এরা কোয়ালিশন করে তো যুদ্ধে নেমেই গেল, তো সেই সময় যে নবাব ছিল সেটা ছিল মীর জাফর। তার আগে একবার নবাব ছিল, তারপরে মীর কাসিম বসলো, এবং তারপরে আবার মীর জাফর বসলো। ঠিক আছে, এরা সবাই কিন্তু পাপেট রুলার ছিল ইংলিশদের। 36 দেখব, হু ওয়াজ দ্য এডিটর অফ হিন্দু প্যাট্রিয়ট? হিন্দু প্যাট্রিয়ট এটা একটা খুব ইম্পর্টেন্ট সেই সময়কার পত্রিকা, এটার এডিটর কে ছিলেন? কৃষ্ণকুমার মিত্র। অপশন বিতে আছে হরিশচন্দ্র মুখার্জি, অপশন সিতে আমরা পাবো ব্রহ্মবান্ধব উপাধ্যায়, এবং অপশন ডিতে আছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এটা হয়ে যাবে অপশন বি হরিশচন্দ্র মুখার্জি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে। 37, দিওয়ান ভেলু থাম্পিস রেবেলিয়ন এগেইনস্ট দ্য ব্রিটিশ টুক প্লেস ইন? এই যে দিওয়ান ভেলু থাম্পি বিদ্রোহ সেটা ইংরেজদের বা ব্রিটিশদের বিরুদ্ধে হয়েছিল, সেটা
কোথায় ছড়িয়ে পড়েছিল? আওয়াধ, কাশ্মীর, ত্রাভাঙ্কোর নাকি মাইসোর? এটা কেরালার ত্রাভাঙ্কোরে ছড়িয়ে পড়েছিল, অপশন সি। 38 দ্য কাস্টম অফ সতী ওয়াজ ব্যান্ড থ্রু লেজিসলেশন ইন দ্য ইয়ার অফ কত সালে? 1829 সালে, উইলিয়াম বেন্টিংয়ের সময়। 39 দ্য টাইটেল রাজা ওয়াজ কনফার্ড টু রামমোহন রায় বাই মুঘল এম্পায়ার। কোন মুঘল এম্পায়ার বা মুঘল সম্রাট রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন? কে দিয়েছিলেন? মোহাম্মদ শাহ? না, মোহাম্মদ শাহ দেয়নি, জাহানদার শাহ দেয়নি, শাহ আলম টুও দেয়নি, দিয়েছিল আকবর টু। আকবর টু রাজা উপাধি দিলেন। এরপর আমরা দেখে নেব কোশ্চেন 40 উইথ হুইচ রিভল্ট দ্য নেম অফ সিধু অ্যান্ড কানু অ্যাসোসিয়েটেড। এটা আমরা এর আগেও পড়েছিলাম, সিধু এবং কানুর নাম জড়িত আছে সাঁওতাল বিদ্রোহের সাথে, অপশন বি 1855। কোশ্চেন 41 হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল ইন দ্য টাইম অফ সিপাহি মিউনিটি। সিপাহি মানে সিপাহী বিদ্রোহ অর্থাৎ মহাবিদ্রোহ। 1857 যে মহাবিদ্রোহ, সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন? কর্নওয়ালিস। কর্নওয়ালিস অনেক আগে, 1793 1790 এই সময়টা। ওয়েলেসলিও 1700 দিকে আমরা পাবো, 1799 এই সময়টা। ডালহৌসি একদম ডালহৌসির পরেই যে আসবে ক্যানিং। ডালহৌসি 1856 সালে চলে যাবে এবং আসবে অপশন ডি ক্যানিং। সেই সময়ই সিপাহী বিদ্রোহ হয়েছিল, অপশন ডি। 42 দ্য ইংলিশ সেট আপ দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি অন ইন্ডিয়ান সয়েল ইন 1613 অ্যাট। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের প্রথম ফ্যাক্টরি ভারতের মাটিতে খুলল কত? 1613 সালে। কোথায়? অপশন দেখে নিই আমরা, সুরাট কোথায় আছে? অপশন বিতে আছে সুরাট, তো অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন 43 রঞ্জিত সিং ওয়াজ এ লিডার অফ। রঞ্জিত সিং লিডার ছিলেন কোন মিসাইলের? কোন মিসাইল ছিল? ভাঙ্গি, সুকার চাকিয়া, কানহেয়া এবং গভিন্দ। এটা হয়ে যাবে সুকার চাকিয়া মিসাইল, অপশন বি। 44 টিপুস ফাইনাল ডিফিট কেম এট দ্য হ্যান্ডস অফ। টিপুর যে একদম অন্তিম পরাজয় সেটা কার হাতে হয়েছিল? কর্নওয়ালিস, ওয়েলেসলি, ডালহৌসি, হেস্টিংস। এটা হয়ে যাবে অপশন বি ওয়েলেসলি। ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ারে 1799 টিপুর ফাইনাল ডিফিট হয় এবং তিনি মারা যান ওয়েলেসলির হাতে। ওয়েলেসলির হাতে মানে ওয়েলেসলি মানেনি, কিন্তু সেই সময় গভর্নর জেনারেল ছিলেন ওয়েলেসলি, তাই জন্য এটা বলা হলো যে ওয়েলেসলির সময়। তো 45 দেখবো আমরা। হু অর্গানাইজ দ্য কাউন্সিল অফ বারাভাইস। কাউন্সিল অফ বারাভাইস এটা মারাঠাদের সাথে যুক্ত একটা অর্গানাইজেশন। তো এটা কে অর্গানাইজ করেছিল? মাধবরাও, বাজিরাও 1, বাজিরাও 2 নাকি নানা ফড়নবিশ? এটা হয়ে যাবে অপশন ডি নানা ফড়নবিশ। এই জন্য নানা ফড়নবিশকে মারাঠা যে সাম্রাজ্য তার চাণক্য হিসেবেও কিন্তু তিনি পরিচিত। নেক্সট কোশ্চেন 46 ইন কোলাবোরেশন উইথ ডেভিড হেয়ার অ্যান্ড আলেকজান্ডার ডাফ হু অফ দ্য ফলোয়িং এস্টাবলিশড হিন্দু কলেজ। হিন্দু কলেজ দেখলাম আমরা 1817 সালে, তাই তো? তো ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সাথেও একজন ভারতীয় ছিলেন, তিনি ছিলেন কে? রাজা রামমোহন রায়, অপশন ডি রাজা রামমোহন রায়। 47 ডিউরিং হুজ গভর্নর জেনারেলশিপ ইন্ডিয়ান সিভিল সার্ভিস ওয়াজ ইন্ট্রোডিউসড। ডালহৌসি, কর্নওয়ালিস, হেস্টিংস নাকি ওয়েলেসলি? এটা হয়ে যাবে কর্নওয়ালিস। 1793 এই সময়টাতে আইসিএস প্রথম শুরু হয়েছিল, তারপরে বন্ধ হয়ে গেছিলো, কিন্তু শুরু হয়েছিল যেটা কর্নওয়ালিসের সময়, এবং সেই জন্য কিন্তু কর্নওয়ালিসকে ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিসও বলা হয়। 48 ইন হুইচ ইয়ার দ্য পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাস্ট। এটা পলিটিতেও আমরা পাবো এবং হিস্ট্রিতেও কিন্তু পাবো। তো পিটস ইন্ডিয়া অ্যাক্ট হয়েছিল 1784 সালে, অপশন সি। 49 হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ রিপ্লেসড বাই ইংলিশ অ্যাজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফর দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন 1835। 1853 সালে আমরা দেখলাম ভারতবর্ষের যে সরকারি ভাষা হিসেবে ইংলিশ এলো। কাকে রিপ্লেস করে এলো? তার আগে কে ছিল? যেহেতু মুঘল সাম্রাজ্য চলছিল, তো কে ছিল? দেখো কী ছিল অ্যাকচুয়ালি, কে না, অ্যারাবিক, পার্সিয়ান, তুর্কিশ নাকি উর্দু? এটা হয়ে যাবে পার্সিয়ান বা ফার্সি, ঠিক আছে? এটাকে ফার্সি বা পার্সিয়ান যেটাই বলো, মুঘলদের সময় সেটা ছিল, এবং তারপরে চেঞ্জ হয়ে কিন্তু ইংলিশ হয়ে যাবে 1835। 1835 আরেকটার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এই সময় কিন্তু কলকাতা মেডিকেল কলেজের এস্টাবলিশমেন্ট হয়েছিল। কোশ্চেন 50 বিটুইন হুম অ্যান্ড হোয়েন ওয়াজ দ্য ট্রিটি অফ বেসিন সাইন্ড। ট্রিটি অফ বেসিন সাইন করা হয়েছিল 1802 সালে মারাঠা পেশোয়া এবং ইংলিশদের মধ্যে। দেখো কোথায় অপশন আছে, টিপু সুলতান এবং ইংলিশ, এটা না, বাজিরাও 2 এবং ইংলিশ। হ্যাঁ, এটা একদম ঠিক আছে। মারাঠা যে পেশোয়া, শেষ পেশোয়া বাজিরাও 2, তার সাথে ইংলিশদের এই
চুক্তি হয়েছিল ট্রিটি অফ বেসিন কত সালে? 1802 সালে। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। কোশ্চেন 51, ডিউরিং দ্য আপরাইজিং অফ 1857 হুইচ পার্ট অফ ইন্ডিয়া ওয়াজ লার্জলি আনএফেক্টেড? ইন্ডিয়ার কোন পার্টটা এফেক্টেড একদমই হয়নি 1857 সালের মহাবিদ্রোহে? বেঙ্গল অবশ্যই হয়েছিল, কারণ মঙ্গল পাণ্ডে প্রথম শহীদ ব্যারাকপুর থেকে, তো এটা তো অবশ্যই তিনি ছিলেন। আওয়াধ থেকে আমরা দেখলাম যে বেগম হজরত মহল তিনি লিড করছিলেন, তো আওয়াধও হবে না, লখনৌ হবে না, হয়ে যাবে কি? পাঞ্জাব, অপশন বি। আর অল অফ দ্য অ্যাব তো কোনোভাবে হচ্ছে না, তো পড়ে থাকলো কে? পাঞ্জাব, অবশ্যই পাঞ্জাবই হবে। 52, হোয়েন ওয়াজ দ্য হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট ফার্স্ট? উইডো রিম্যারেজ অ্যাক্ট মানে বিধবা বিবাহ আইন কত সালে পাশ করা হয়েছিল? 1854, 1856, 1829 নাকি 1860? এই ডালহৌসি এই কাজটাও ভালো করেছিল। 1856-এর ডালহৌসির সময় বিধবা বিবাহ আইন কিন্তু পাশ হয়েছিল। 53, হু ইন্ট্রোডিউস দ্য সিস্টেম অফ সিভিল সার্ভিস? কে করেছিলেন? অবশ্যই হার্ডিন্স, হেস্টিংস, ডালহৌসি এবং বেন্টিং। এখানে যে অপশানটা থাকা উচিত ছিল সেই অপশানটা কিন্তু নেই। অপশানটা থাকা উচিত ছিল কর্নওয়ালিসটা কিন্তু অপশানে নেই। তো অপশানে যেহেতু নেই, তো কোনটা করবে? এটা একটাও করা উচিত না, কর্নওয়ালিসই হবে। 54, হু ওয়াজ তিতুমির? তিতুমির কোন মুভমেন্টের সাথে জড়িত ছিলেন? ফারাইজি, সিপয়, ইন্ডিগো, এগুলো নয়, এটা হয়ে যাবে ওয়াহাবি মুভমেন্ট, অপশান এ। ফারাইজি মুভমেন্টের সাথে আমরা দেখলাম যে হাজি শরীয়তুল্লাহ তিনি যুক্ত ছিলেন, এবং সিপাহী বিদ্রোহের সাথে তো আমরা অনেকগুলো নাম অলরেডি পড়লাম। নানা সাহেব, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তারপরে কুনওয়ার সিং, হজরত মহল, তাতিয়া তোপি, তারপরে মঙ্গল পাণ্ডে প্রথম শহীদ, বাহাদুর শাহ টু, অনেকগুলো নাম আমরা পেলাম। এবং ইন্ডিগো রিভল্ট সেটা ছিল নীল বিদ্রোহ। তো এই লিডার ছিল যতদূর সম্ভব মনে পড়ছে বসন্ত বিশ্বাস নামে একজন, তো আরও অনেকে ছিল, এবং এটা একটা ইম্পর্ট্যান্ট নাম। এরপর আমরা দেখব 55, হু ইন্ট্রোডিউস রেলওয়ে অ্যান্ড টেলিগ্রাফ? এটা বারবার করে আমরা বাকি পাবো। লর্ড ডালহৌসি 1853, এই সময় তিনি রেলওয়ে এবং টেলিগ্রাফ সিস্টেম ভারতবর্ষে চালু করেছিলেন, অপশন এ। 56, দ্য ফার্স্ট মারাঠা ওয়ার ওয়াজ টুক প্লেস ডিউরিং দ্য টাইম অফ? প্রথম অ্যাংলো মারাঠা যে যুদ্ধ সেটা হয়েছিল 1875, 1875 সালে। সেই সময় কে গভর্নর ছিলেন? বেন্টিং, দেখবো আমরা অনেকটা পরে, ওই সতীর যখন রোধ করা হলো 1829, সেই সময়। রবার্ট ক্লাইভ আরেকটু আগে, এটা আমি একটু ভুল বললাম, হ্যাঁ, একদম সরি, 1775 হবে এটা, 1775 হবে এটা। তো রবার্ট ক্লাইভ আমরা দেখব 1757, ওই পলাশী যুদ্ধ, তারপরের সময়টা। বেন্টিং আমরা দেখলাম 1829। হেস্টিংস হয়ে যাবে এটা সঠিক উত্তর। ওয়ারেন হেস্টিংস কিন্তু দুজন আছেন, একজন ওয়ারেন হেস্টিংস, একজন লর্ড হেস্টিংস আমরা একটু পরে পাবো 1805-এর সময়, এবং হেস্টিংসকে আমরা পাবো 1772 থেকে শুরু হবে ওনার টেনিওর, তারপর কিন্তু হেস্টিংস অনেকদিন থাকবেন। 57, তত্ত্ববোধিনী সভা ওয়াজ ফাউন্ডেড বাই? এটা আমরা বারবার পড়ছি, তত্ত্ববোধিনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর 1839। নেক্সট 58, হু ওয়াজ নোন অ্যাজ দ্য লিবারেটর অফ দ্য প্রেস? সংবাদপত্রের যে লিবারেটর, যে মুক্তিদাতা হিসেবে কে পরিচিত? বেন্টিং, ম্যাকাউলে, ম্যাটক্যাফে নাকি মায়ো? এটা হয়ে যাবে লর্ড মেয়ো, মায়ো না, এটা হয়ে যাবে অপশন সি, মেটক্যাফে। Question 59, who was the main inspirator of Young Bengal movement? Young Bengal movement বা নব্যবঙ্গ যে আন্দোলন, সেটার মেন ইন্সপিরেটর কে ছিলেন? ডেভিড হেয়ার, অপশন বিটা আছে ডিরোজিও, রামমোহন রায় নাকি দেবেন্দ্রনাথ টেগোর? এটা হয়ে যাবে অপশন বি, ডিরোজিও। হেনরি ভিভিয়ান ডিরোজিও তিনি ছিলেন নব্যবঙ্গ আন্দোলনের প্রথম নেতা বা প্রধান নেতা। Question 60, who was known as traditional মডার্নাইজার হিসেবে কে পরিচিত ছিলেন? রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিবেকানন্দ নাকি দেবেন্দ্রনাথ টেগোর? এটা হয়ে যাবে অপশন বি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন বি। আমি তো এখানে মার্ক করে দিচ্ছি, এবং এই ক্লাসের পিডিএফটা কিন্তু তোমরা উইথ অ্যান্সার টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা ইজিলি জয়েন হয়ে পিডিএফ কিন্তু অ্যাভেল করতে পারবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন 61, হু অর্গানাইজ দ্য কাউন্সিল অফ বারাভাইস? এটা আমরা এর আগেও পড়লাম। কাউন্সিল অফ বারাভাই যে অর্গানাইজ করেছিলেন তিনি ছিলেন নানা ফড়নবিশ। তিনি কী নামে পরিচিত ছিলেন? চাণক্য অফ মারাঠা এম্পায়ার। ওকে, নেক্সট আমরা দেখি 62, দ্য সেন্টার অফ পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া ওয়াজ? পর্তুগিজদের যে মেন যে সেন্টার পাওয়ারের, সেটা কোথায় ছিল? ট্রাভাঙ্কোর, কোচিন, গোয়া নাকি বিজাপুর? এটা হয়ে যাবে অপশন সি, গোয়া।
প্রথমে কোচিনে তাদের ইয়ে ছিল, ক্যাপিটাল ছিল, এবং তারপরে কিন্তু সেটা ট্রান্সফার হয়ে যায় গোয়াতে, এবং গোয়াই তাদের মেন কেন্দ্র হিসেবে শেষ অবধি ছিল। 63 হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ডিউরিং 1857 রিভল্ট? কে ছিলেন? ডালহৌসি। ডালহৌসি তার কিছুদিন আগেই তিনি চলে যান, ছিলেন লর্ড ক্যানিং, অপশন বি। 64 হু ফাউন্ডেড দ্য এশিয়াটিক সোসাইটি? এটার কতবারই বলবো, উইলিয়াম জোন্স 1784 সালে এশিয়াটিক সোসাইটি ফাউন্ড করেছিলেন। এটা কিন্তু বারবার আসছে, মানে ইজি, কিন্তু বারবার যেহেতু আসছে তো তোমরা অবশ্যই দেখে রাখবে যাতে কোনোভাবেই ভুল না হয়। 65 হু ইজ known as the Magna Carta of English, sorry, who na, এটা which English language in India? Charter Act of 1813, Charter Act of 1833, ম্যাকাউলি মিনিট নাকি উডস ডিসপ্যাচ যেটা হয়েছিল 1854? এটা হয়ে যাবে মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের, ভারতবর্ষে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে ম্যাগনা কার্টা মানে হাইয়েস্ট যে জিনিসটা, সেটা মানে কাকে কনসিডার করা হয়, সেটা হয়ে যাবে অপশন ডি, উডস ডিসপ্যাচ, যেটা হয়েছিল 1854। এবং এই অনুযায়ী কিন্তু, এই রিপোর্ট অনুযায়ী কিন্তু কলকাতা ইউনিভার্সিটি আমরা দেখবো 1857 সালে এস্টাবলিশমেন্ট হবে। 66 হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট দ্য অ্যাক্টিভ লিডার অফ ব্রাহ্ম সমাজ? রাজা রামমোহন রায় তিনি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন, তো অবশ্যই ছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর তিনিও ছিলেন। কেশবচন্দ্র সেনও ছিলেন, ছিলেন না বিবেকানন্দ, অপশন ডি। 67 ইন হুইচ ইয়ার দ্য এশিয়াটিক সোসাইটি ওয়াজ ফাউন্ডেড? কত সালে? 1784, অপশন বি। 68 হু সেড সব লাল হো জায়েগা? সব লাল হো জায়েগা এটা কে বলেছিলেন? বিজয় তিলক, লালা লাজপত রায়, রঞ্জিত সিং নাকি শিবাজি? এটা বলেছিলেন অপশন সি, রঞ্জিত সিং। তিনি সুকার চাকিয়া মিসাইলের কিন্তু একজন লিডার ছিলেন। 69 হোয়ার ডিড ভিল রিভোল্ট টেক প্লেস? কোথায় ভিল রিভোল্ট স্প্রেড করেছিল, ছড়িয়ে পড়েছিল? ছোটনাগপুর প্লেটু, রাজমহল হিল, খানদেশ নাকি সিংভূম? এটা হয়ে যাবে অপশন সি, খানদেশ। কোশ্চেন 70 হু ইন্ট্রোডিউস দ্য সানসেট ল? এই যে সানসেট ল মানে কি? সূর্যাস্ত নিয়ম। এটা কে ইন্ট্রোডিউস করেছিল? হেস্টিংস, কর্নওয়ালিস, ওয়েলেসলি নাকি ডালহৌসি? এটা হয়ে যাবে অপশন বি, কর্নওয়ালিস। এই যে চিরস্থায়ী বন্দোবস্ত যে তিনি পার্মানেন্ট সেটেলমেন্টের ইন্ট্রোডিউস করেছিলেন, এবং তার সাথেই কিন্তু এই সানসেট ল বা সূর্যাস্ত আইন আর কি যুক্ত ছিল। মানে সূর্য অস্ত যাওয়ার পর যদি কেউ ট্যাক্স নিয়ে আসে সেটা কিন্তু নেওয়া হবে না, এবং তারপরে তাকে কিন্তু অনেক শাস্তি দেওয়া হবে। এটাই ছিল আর কি এই নিয়মের কিছু মানে বেসিক একটা জিনিস আমি বললাম, এর ভিতরে তো অনেক কিছু আছে অবশ্যই। 71 আমরা দেখব হু ওয়াজ দ্য লিডার অফ তারিকা মুভমেন্ট ইন বেঙ্গল? তারিকা মুভমেন্ট বা ওয়াহাবি মুভমেন্ট, এটার লিডার ছিলেন অপশন সি, তিতুমির, অপশন সি, তিতুমির। ওকে, নেক্সট আমরা দেখে নিই 72 দ্য ডক্ট্রিন অফ ল্যাবস ওয়াজ ইন্ট্রোডিউসড বাই? এই যে ডক্ট্রিন অফ ল্যাবস, ইংলিশ নামগুলো একটু কঠিন, বাংলাতে মানে যখন দেখবে তখন দেখবে তোমরা কিন্তু আমরা মানে যখন 9-10-এ পড়েছি সবাই এই জিনিসগুলো খুব মানে ভালোভাবে আমাদের মনে থাকতো। অধীনতামূলক মিত্রতা নীতি, সত্য বিলোপ নীতি, তারপর চিরস্থায়ী বন্দোবস্ত, সূর্যাস্ত আইন, এই জিনিসগুলো কিন্তু সবার ভীষণ চেনা। কিন্তু যখন ইংলিশ টার্মগুলো আসে, আমরা যেহেতু আর কি অভ্যস্ত নই, তো একটু অসুবিধা লাগতে পারে, কিন্তু বাংলা টার্মগুলো কিন্তু আমরা খুব ভালোভাবেই জানি। এই যে ডক্ট্রিন অফ ল্যাবস, এটার বাংলা হয়ে যাবে সত্য বিলোপ নীতি। এটাকে ইন্ট্রোডিউস করেছিল, অপশনগুলো দেখো, কর্নওয়ালিস, হেস্টিংস, ডালহৌসি নাকি ক্যানিং? এটা হয়ে যাবে অপশন সি, ডালহৌসি। এই আর কি সত্যবিলোপ নীতির দ্বারা তিনি যে রাজ্যটাকে প্রথম গ্রাস করেন, যে রাজ্যটাকে প্রথম আর কি ব্রিটিশের আন্ডারে আনে, সেটা হয়ে যাবে কিন্তু সাতারা। এটাও কিন্তু পরীক্ষায় আসে, সাতারা, অপশন নেই, সরি, সাতারা। 73 হুইচ প্লেস ডিড দ্য সান্থাল কল দামিনী কোহি? দামিনী কোহি নামে কোন জায়গাটাকে বলতো সাঁওতালরা? সিংভূম, পালামৌ, রাজমহল হিল নাকি নীলগিরি হিল? এটা হয়ে যাবে অপশন সি, রাজমহল হিল। 74 টিপুস ফাইনাল ডিফিট কেম অ্যাট দ্য হ্যান্ডস অফ? টিপুর যে অন্তিম যে পরাজয় সেটা কার হাতে হয়েছিল? জন শোর, ডালহৌসি, কর্নওয়ালিস, এগুলো একটাও না। এটা হয়ে যাবে অপশন ডি, ওয়েলেসলি, 1799, ফোর্থ অ্যাংলো-মাইসোর ওয়ার। 75 in which year was the Widow Remarriage Act was passed? 1756, 1856, 1862 নাকি 1829? 1766 এবং 1866 দুটো কিন্তু পরপর দেওয়া, গুলিয়ে ফেললে একদম চলবে না। এটা হয়ে যাবে 1856। 76 which act allowed the Christian missionaries to enter India? এটা হয়ে যাবে 1813 সালের যে সনদ আইন ছিল তার দ্বারা খ্রিস্টান মিশনারিরা ভারতবর্ষে প্রবেশ পেল, এবং তার সাথে সাথে কিন্তু
ইয়ারলি 1 লাখ টাকা করে ভারতবর্ষের শিক্ষার জন্য শিক্ষা খাতে খরচের জন্য অ্যালট করা হয়েছিল এই 1813 সালের সনদ আইন দ্বারা বা চার্টার অ্যাক্টের দ্বারা। 77. দ্য ফার্স্ট জুট মিল ওয়াজ সেট আপ ইন ইন্ডিয়া। ভারতবর্ষের প্রথম জুট মিল মানে পাট কল তৈরি করা হয়েছিল কত সালে? 1920, 1850, 1857 নাকি 1912? এটা হয়ে যাবে অপশন বি 1850। কোশ্চেন 78. হু ওয়াজ দ্য এডিটর অফ হিন্দু প্যাট্রিয়ট? হিন্দু প্যাট্রিয়টের এডিটর ছিলেন কৃষ্ণকুমার মিত্র, হরিশচন্দ্র মুখার্জি, শিবনাথ শাস্ত্রী নাকি বিপানচন্দ্র? এটা হয়ে যাবে অপশন বি হরিশচন্দ্র মুখার্জি, অপশন বি। 79. দ্য সান্থাল রিভোল্ট টুক প্লেস ইন দ্য ইয়ার। সাঁওতাল বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল 1855 সালে। তার 2 বছর পর আমরা দেখব সিপাহী বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহের সাথে দুজন নাম যে জড়িয়েছিল সেটা হচ্ছে সিধু এবং কানু। কোশ্চেন 80. ইন হুইচ ইয়ার দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট ইন্ট্রোডিউসড বাই দ্য ইংলিশ? পার্মানেন্ট সেটেলমেন্ট এর বাংলা হয়ে যাবে চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে করা হয়েছিল? 1793 সালে। কি করেছিল? কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্তের ইন্ট্রোডিউস করেছিলেন 1793 সালে। 81. হোয়াই ইজ 1761 ইম্পর্টেন্ট ইন ইন্ডিয়ান হিস্ট্রি? ভারতের ইতিহাসে 1761 এই সালটি কেন ইম্পর্টেন্ট? কেন ইম্পর্টেন্ট? অপশনগুলো দেখো। অপশন এতে আছে ইংলিশ কোম্পানি বিকেম দ্য দিওয়ান অফ বেঙ্গল। দিওয়ান অফ বেঙ্গল হবে 1765 দিওয়ানি লাভের পরে। তো অপশন এ কিন্তু সঠিক নয়। অপশন বিতে আছে দিল্লি অকুপাইড বাই ইংলিশ। এটাও না, দিল্লি অকুপাই করবে এই বক্সারের যুদ্ধের পরে। তো 1761 সালের যুদ্ধে কি হলো? মারাঠা ডিফিটেড ইন দ্য থার্ড ব্যাটেল অফ পানিপথ। কাদের হাতে হারলো পানিপথের তৃতীয় যুদ্ধে? আফগানদের হাতে। আহমেদ শাহ আবদালি, যিনি একজন আফগান লিডার ছিলেন, তার হাতে মারাঠারা কিন্তু হেরে গেল এবং মারাঠাদের পতন কিন্তু সেই সময় থেকেই মোটামুটি শুরু হয়ে গেল। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 82. হুইচ গভর্নর জেনারেল ইন্ট্রোডিউস সাবসিডিয়ারি অ্যালায়েন্স? এই যার একটা কঠিন নাম সাবসিডিয়ারি অ্যালায়েন্স, যার বাংলা নাম খুব সুন্দর একটা নাম, আমাদের খুব পরিচিত, অধীনতামূলক মিত্রতা নীতি। এই অধীনতামূলক মিত্রতা নীতি কে ইন্ট্রোডিউস করেছিল? রবার্ট ক্লাইভ, ওয়েলেসলি, কর্নওয়ালিস নাকি হেস্টিংস? এটা হয়ে যাবে ওয়েলেসলি। ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি। 83. হু সাকসিডেড মুর্শিদ কুলি খাঁ ইন বেঙ্গল? মুর্শিদ কুলি খাঁ তিনি বাংলার প্রথম নবাব। 1707 সালে আমরা দেখতে পাবো মুর্শিদ কুলি খাঁকে, 1707 না 1717 সালে দেখতে পাবো। তো তারপরে কে নবাব হয়েছিলেন? সাফদার জাং তিনি অযোধ্যার নবাব ছিলেন। সুজাউদ্দিনও তিনি অযোধ্যার নবাব ছিলেন। আলীবর্দী খাঁর কিছুদিন পরে আসবে এবং সিরাজউদ্দৌলা, আমি একটু ভুল বললাম, হ্যাঁ, সুজাউদ্দিন হয়ে যাবে সঠিক উত্তর। আমি একটু সুজাউদ্দৌলার সাথে গুলিয়ে ফেলেছিলাম, যিনি পরে আমরা বক্সারের যুদ্ধে দেখতে পাবো। এটা হয়ে যাবে সুজাউদ্দিন। মুর্শিদ কুলি খাঁকে সুজাউদ্দিন সাকসিড করেছিল এবং তারপরে সুজাউদ্দিনকে মারার পর আমরা দেখব আলীবর্দী খাঁ আসবে এবং তারপরে সিরাজউদ্দৌলা আসবে। তো এটার উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি সুজাউদ্দিন। 84. হোয়েন ডিড ডালহৌসি অ্যানেক্স আওয়াধ? আওয়াধকে বা অযোধ্যাকে ডালহৌসি যে অ্যানেক্স করলো, নিজেদের আন্ডারে নিয়ে নিল, কত সালে? 1845, 1854, 1867 নাকি 1856? এটা হয়ে যাবে অপশন ডি 1856। কেন করেছিলেন? মিস গভর্নেন্স বা কুশাসনের অভিযোগে। ঠিক আছে, অপশন ডি। 85. হু ইন্ট্রোডিউস দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট? কে করেছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত? অপশন এ লর্ড কর্নওয়ালিস, 1793 সালে। দুটোই মনে রাখবে। 86. হু ইজ কল্ড দ্য মর্নিং স্টার অফ ইন্ডিয়ান রেনেসা? ইন্ডিয়ান রেনেসা, ভারতের যে নবজাগরণ, তার মর্নিং স্টার বা ভোরের শুকতারা হিসেবে কাকে বলা হয়? শুকতারা কাকে বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, রাজা রামমোহন রায় নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? এটা হয়ে যাবে অপশন সি রাজা রামমোহন রায়। কোশ্চেন 87. ইন্ডিয়ান সিভিল সার্ভিস ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া বাই? কে করেছিলেন? হেস্টিংস, কর্নওয়ালিস, রবার্ট ক্লাইভ নাকি লর্ড মেয়ো? এটা হয়ে যাবে অপশন বি কর্নওয়ালিস। কত সালে? 1793 সালে। 88. হোয়েন ওয়াজ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ফাউন্ডেড? ক্যালকাটা ইউনিভার্সিটি ফাউন্ড করা হয়েছিল কত সালে? 1857, মহাবিদ্রোহের সময়। 1854 সালে যে উডের ডিসপ্যাচ বেরিয়েছিল সেই রিপোর্ট অনুযায়ী এই ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু সেট আপ করা হয়েছিল। 89. হুইচ ইন্ডিয়ান রুলার ওয়াজ মেড দ্য প্রিজনার অফ দ্য রিভোল্ট অফ 1857? 1857 সালে যে মহাবিদ্রোহ ছিল সেই সময় কে প্রিজনার বা বন্দী হয়েছিলেন? লক্ষ্মীবাই, নানা সাহেব, বাহাদুর শাহ টু নাকি মঙ্গল পাণ্ডে?
এটা কিন্তু হয়ে যাবে অপশন সি, বাহাদুর শাহ টু। কারণ তাকে ভারতবর্ষের এম্পায়ার হিসেবে, সম্রাট হিসেবে ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল এবং হারার পরে তাকে কিন্তু বন্দি বানিয়ে রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয় এবং আমৃত্যু তিনি সেখানেই ছিলেন এবং তারপর সেখান থেকে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। এরপর আমরা দেখব কোশ্চেন 90, দ্য ফার্স্ট পলিটিক্যাল সোসাইটি স্টার্টেড আন্ডার ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ওয়াজ। প্রথম পলিটিক্যাল সোসাইটি বা রাজনৈতিক সভা কোনটি ছিল? ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, ল্যান্ডলর্ড সোসাইটি বা এবং অপশন ডিতে আছে ইন্ডিয়ান সোসাইটি বা ভারত সভা। এটা হয়ে যাবে অপশন সি, ল্যান্ডলর্ড সোসাইটি বা জমিদার সভা ছিল প্রথম পলিটিক্যাল সোসাইটি। ইয়ারটা 1838। দ্বারকানাথ ট্যাগোর এর ফাউন্ডার ছিলেন। 91, সাবসিডিয়ারি অ্যালায়েন্স ওয়াজ ইন্ট্রোডিউসড বাই। সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি কে করেন? অপশন বি, ডালহৌসি। অপশন বি, ডালহৌসি। 92, হু ওয়াজ দ্য মেন ইন্সপিরেটর অফ দ্য ইয়ং বেঙ্গল মুভমেন্ট। কে ছিলেন নববঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গল মুভমেন্টের মেন ইন্সপিরেটর? অপশন এ, ডিরোজি। অপশন এতে 93, দ্য ট্রিটি অফ অমৃতসর ওয়াজ সাইনড ইন। অমৃতসরের চুক্তি কত সালে সাইন করা হয়েছিল? 1815, 1809, 1802 নাকি 1799? এটা উত্তর হয়ে যাবে অপশন বি, 1809। হয়েছিল মহারাজ রঞ্জিত সিং এবং ব্রিটিশ সেই সময় যিনি গভর্নর জেনারেল ছিলেন লর্ড মিন্টো ওয়ান, তার সাথে এই চুক্তি হয়েছিল। 94, প্রহিবিশন অফ সতী ওয়াজ এনাক্টেড ইন। কত সালে সতীর রোধ করা হয়েছিল? 1829 সালে। অপশন সিতে আছে 1829, 1829। নেক্সট 95, হু ইজ কল্ড ট্র্যাডিশনাল মডার্নাইজার। এটা আমরা এর আগেও পড়লাম যে ট্র্যাডিশনাল মডার্নাইজার কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অপশন বি। 96, দ্য ক্যাপিটাল অফ টিপু সুলতান ওয়াজ অ্যাট। টিপু সুলতানের যে ক্যাপিটাল বা রাজধানী সেটা কোথায় ছিল? মাইসোর। তিনি মাইসোরে রাজত্ব করতেন, কিন্তু তার যে ক্যাপিটাল সেটা ছিল শ্রীরঙ্গপত্তনম। শ্রীরঙ্গপত্তনম। 97, হুইচ গভর্নর জেনারেল ওয়াজ ইন ফেভার অফ ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া। ওয়েস্টার্ন এডুকেশনের পক্ষে যে গভর্নর জেনারেল ছিলেন তিনি কে? ডালহৌসি, বেন্টিং, লিটন নাকি রিপন? এটা হয়ে যাবে লর্ড বেন্টিং। উনি 1828 সাল থেকে ওনার পিরিয়ড শুরু হয় এবং ওনার সময়েই 1833 সালে উনি প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হন এবং ওনার সময়তেই প্রথম পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করা হয় ইংলিশকে। তো ওয়েস্টার্ন এডুকেশনের প্রতি তার একটা ঝোঁক ছিল যে তিনি চেয়েছিলেন যে ভারতবর্ষে ওয়েস্টার্ন এডুকেশন বা ইংলিশ এটা যাতে স্প্রেড করে এবং ভারতের মানুষের কাছে যাতে পৌঁছে যায়। এটা হয়ে যাবে অপশন বি। 98 আমরা দেখব, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল হোয়েন উইডো রিম্যারেজ অ্যাক্ট ওয়াজ পাসড। যখন বিধবা বিবাহ আইন পাশ করা হয়েছিল তখন গভর্নর জেনারেল কে ছিলেন? 1856 সালে। 1856 সালে গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। অপশন সি। 99, দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ। প্রথমেই আছে রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, লর্ড বেন্টিং নাকি লর্ড ক্যানিং। দেখো প্রতিটি নামই কিন্তু ইম্পর্টেন্ট। যদি বলা হয় প্রথম গভর্নর কে ছিলেন, সে বাংলার প্রথম গভর্নর সেটা হয়ে যাবে রবার্ট ক্লাইভ। বাংলার প্রথম গভর্নর জেনারেল সেটা হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। ভারতের প্রথম গভর্নর জেনারেল সেটা হয়ে যাবে লর্ড বেন্টিং এবং যদি বলা হয় ভারতের প্রথম ভাইসরয় সেটা কিন্তু হয়ে যাবে লর্ড ক্যানিং। এক্ষেত্রে জিজ্ঞেস করা হয়েছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তো হয়ে যাবে উত্তর অপশন সি, লর্ড বেন্টিং। এখানে বেঙ্গল থাকলে উত্তরটা কিন্তু ওয়ারেন হেস্টিংস হয়ে যেত। 100, 100 নম্বর প্রশ্ন, হু ইজ কল্ড শের-ই পাঞ্জাব। শের-ই পাঞ্জাব কাকে বলা হয়? অপশন এতে আছে রঞ্জিত সিং, অমর সিং, অপশন সি লালা রাজপথ রায় এবং অপশন ডিতে আছে ভগৎ সিং। এটার উত্তর অবশ্যই অপশন এ, রঞ্জিত সিং। রঞ্জিত সিংকে নিয়ে কিন্তু আজকে আমরা অনেকগুলো প্রশ্ন পেলাম। শের-ই পাঞ্জাব, রঞ্জিত সিং। অমৃতসরের চুক্তি 1809 সালে রঞ্জিত সিংয়ের সাথে হয়েছিল। রঞ্জিত সিং যে মিসাইলের লিডার ছিলেন সেটা ছিল শোকার চাকিয়া মিসাইল এবং এর সাথে সাথে আরেকটা যেটা পড়লাম যে সব লাল হো জায়গা, এই উক্তিটি কার? এই উক্তিটি কিন্তু রঞ্জিত সিংয়ের। তো 4টি-5টি প্রশ্ন কিন্তু আমরা আজকেই পড়ে নিলাম রঞ্জিত সিংয়ের সম্পর্কে। এরপর আমরা দেখব 101 নম্বর প্রশ্ন, হু ফাউন্ডেড দ্য স্কুল বুক সোসাইটি। স্কুল বুক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স, ডেভিড হেয়ার, ডিরোজিও নাকি রামমোহন রায়? এটা হয়ে যাবে ডেভিড হেয়ার। অপশন বি। 102, দ্য দিওয়ানি অফ বেঙ্গল ওয়াজ গ্রান্টেড টু ক্লাইভ ইন। কত সালে বাংলার দিওয়ানি সেটা
ক্লাইভকে দেওয়া হয়, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়া হয়। 1757 সালে আমরা দেখব পলাশির যুদ্ধ। 1764 হয়ে যাবে বক্সারের যুদ্ধ, এবং বক্সারের যুদ্ধের পরে দিওয়ানি লাভ করবে 1765 সালে মুঘল এম্পায়ার শাহ আলম II থেকে। অপশন সি আমাদের কারেক্ট অপশন। 103 দ্য মেডিকেল কলেজ ইন কলকাতা ওয়াজ এস্টাবলিশড ইন। কলকাতায় মেডিকেল কলেজ এস্টাবলিশ করা হয়েছিল 1829, 1835-এ, 1835 সালে। অপশন বি। এবং 1857 সালে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি। 104 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার। প্রথম বাংলা নিউজ পেপার কোনটা ছিল? সংবাদ কৌমুদি। সংবাদ কৌমুদি হবে না, সংবাদ কৌমুদি হয়ে যাবে রাজা রামমোহন রায়ের একটা নিউজ পেপার। সমাচার দর্পণ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, সমাচার দর্পণ, এবং এর এডিটর ছিলেন মার্সম্যান। এটাও কিন্তু পরীক্ষায় আসে। অপশন বি, সমাচার দর্পণ। 105 দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিকিউর দ্য দিওয়ানি ফ্রম। কার থেকে দিওয়ানি লাভ করলো? ফারুকশিয়ারের থেকে ফরমান লাভ করলো। মোহাম্মদ শাহর সময় আমরা দেখবো যে নাদির শাহ আক্রমণ করবেন। ঔরঙ্গজেব তো অনেক আগে, লেটার মোগলসদের মধ্যে উনি পড়বেই না। তো অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। শাহ আলম II এর কাছ থেকে 1765 সালে এই দিওয়ানি কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করবে। 106 হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল ইন দ্য টাইম অফ অ্যাংলো বার্মিজ ওয়ার। অ্যাংলো বার্মিজ ওয়ার যেটা হয়েছিল 1826 সালে শুরু হয়েছিল, এবং তারপরে আমরা দেখব অ্যাংলো বার্মিজ ওয়ারের পরে ওয়ান্দাবুর সন্ধি হবে। তো সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন? জর্জ বার্লো, ওয়ারেন হেস্টিংস, লর্ড আর্মহাস্ট নাকি লর্ড মিন্টো? এটা হয়ে যাবে অপশন সি, লর্ড আর্মহাস্ট, 1826, এবং শেষ হয়েছিল ওয়ান্দাবুর সন্ধি দ্বারা, ট্রিটি অফ ওয়ান্দাবু। 107 দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড ইন। এটা বারবার বলেছি যে 1857 সালে ক্যালকাটা ইউনিভার্সিটি এস্টাবলিশমেন্ট হয়। ডিউরিং হুজ গভর্নর জেনারেলশিপ ইন্ডিয়ান সিভিল সার্ভিস ওয়াজ ইন্ট্রোডিউসড। এটার উত্তর হয়ে যাবে অপশন বি, কর্নওয়ালিসের সময় 1793 সালে প্রথম ইন্ডিয়ান সিভিল সার্ভিসের সূচনা করা হয়, এবং সেই জন্য কর্নওয়ালিসকে আমরা ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস বলে থাকি। 109 হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল ইন দ্য টাইম অফ সিপাই মিউনিটি। সিপাই মিউনিটি মানে সিপাহী বিদ্রোহ। 1857 সালের মহাবিদ্রোহকে আমরা কি বলি? সিপাহী বিদ্রোহ। তো এই বিদ্রোহের সময় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন? ডালহৌসি, মিন্টো, হার্ডিং নাকি হার্ডিংস, এবং এটা আছে কানিং। এটা হয়ে যাবে অপশন ডি, কানিং। কানিংয়ের সময় হয়েছিল। ডালহৌসি জাস্ট ওনার টেনেও শেষ হবে, এবং তারপর নতুন গভর্নর জেনারেল হবে ক্যানিং। তো সেই সময়ই কিন্তু এই সিপাহী বিদ্রোহ হয়েছিল। অপশন ডি। 110 সিধু ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ। সিধুর নাম যে বিদ্রোহের সাথে জড়িত সেটা হয়ে যাবে সান্থাল রিভোল্ট বা সাঁওতাল বিদ্রোহ, 1855। 111 পার্মানেন্ট সেটেলমেন্ট ওয়াজ এ টাইপ অফ। পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত এটা কীরকম টাইপ? জমিনদারি সিস্টেম, মহলওয়ারি সিস্টেম, রায়তওয়ারি সিস্টেম নাকি নান? এটা হয়ে যাবে অপশন এ, জমিনদারি সিস্টেম। মহলওয়ারি সিস্টেম আমরা দেখতে পাবো উত্তর ভারতে, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, এই দিকটা উত্তর পশ্চিম ভারতে আমরা দেখতে পাবো, এবং রায়তওয়ারি সিস্টেম কিন্তু আমরা দেখতে পাবো একদম দক্ষিণ ভারতে। এই দুটো নিয়েও কিন্তু প্রশ্ন আসে। এই মানে WBCS প্রিলিমসে কোনো প্রশ্ন দেখলাম না, কিন্তু প্রশ্ন কিন্তু আসে যে মহলওয়ারি এবং রায়তওয়ারি সিস্টেম কোথায় চালু হয়েছিল, কে চালু করেছিল, টমাস মুনরো, এই জিনিসগুলো কিন্তু আসে। এরপর দেখবো 112 হু ওয়াজ দ্য ফার্স্ট সেক্রেটারি অফ ব্রাহ্মসভা। ব্রাহ্মসভা ফাউন্ডার ছিলেন কে? রাজা রামমোহন রায়। তো এটার 1828 সালে উনি এই ব্রাহ্মসভার ফাউন্ডেশন করেছিলেন। তো এর প্রথম সেক্রেটারি কে ছিলেন? চন্দ্রশেখর দেব, তারাচাঁদ চক্রবর্তী, দ্বারকানাথ টেগোর নাকি দেবেন্দ্রনাথ টেগোর? এটা হয়ে যাবে অপশন বি, তারাচাঁদ চক্রবর্তী, অপশন বি। 113 হু ওয়াজ কল্ড চাণক্য অফ মারাঠা পলিসি। মারাঠা পলিসির চাণক্য হিসেবে পরিচিত ছিলেন কে? নানা ফড়নবিশ। তিনি কাউন্সিল অফ বারাভাই তৈরি করেছিলেন, এবং মারাঠা পলিসির ওনাকে চাণক্য বলা হয় তাকে। 114 হু ফাউন্ডেড এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটি ফাউন্ড করেছিল স্যার উইলিয়াম জোন্স, অপশন বি। 115 হু স্টার্টেড ইয়ং বেঙ্গল মুভমেন্ট। এই প্রশ্ন কিন্তু বারবার কিন্তু আসছে, কে করেছিল? অবশ্যই ডিরোজিও, অপশন সিতে আছে ডিরোজিও। হু ইজ কল্ড প্রফেট অফ নিউ ইন্ডিয়া। প্রফেট অফ নিউ ইন্ডিয়া কাকে বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, রামমোহন রায় নাকি ডিরোজিও? এটা হয়ে যাবে অপশন, এখানে অপশনটা দেওয়া নেই, এটা হয়ে যাবে অপশন নেই, এটা রামকৃষ্ণ।
রামকৃষ্ণ পরমহংসদেবকে বিবেকানন্দ বলেছিলেন প্রফেট অফ নিউ ইন্ডিয়া। এটা তোমরা একটু ঠিক করে নেবে, আমি যখন পিডিএফ আপলোড করবো তখন পিডিএফ আমি মেনশন করে দেবো। তো 116 নম্বরের উত্তর কিন্তু রামকৃষ্ণ দেব হবে, যেটা অপশনে নেই, এটা হয়ে যাবে রামকৃষ্ণ দেব। আমার হয়তো টাইপ করতে ভুল হয়েছিল, তো তোমরা একটু এটা রেকটিফাই করে নেবে। 117, ডিউরিং হুজ গভর্নর জেনারেলশিপ উইডো রিম্যারেজ অ্যাক্ট ওয়াজ পাসড। বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল ডালহৌসির সময়, অপশন এ। 118, রেগুলেটিং অ্যাক্ট ওয়াজ পাসড বাই। এই যে রেগুলেটিং অ্যাক্ট কত সালে দেখবো আমরা? 1773 সালে। এটা কে পাশ করেছিল? বেঙ্গল কাউন্সিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ পার্লামেন্ট নাকি মুঘল এম্পায়ার? মুঘল এম্পায়ার তো সেই সময় মোটামুটি কোনো রকম কোনো ক্ষমতা ছিল না, এটা হয়ে যাবে অপশন সি, ব্রিটিশ পার্লামেন্ট। কার জন্য করেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট থেকে বিভিন্ন অ্যাক্ট তৈরি হতে থাকে। তার মধ্যে প্রথম অ্যাক্ট ছিল 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট। 119, দিগদর্শন মান্থলি ওয়াজ পাবলিশড বাই। দিগদর্শন মান্থলি একটা নিউজ পেপার ছিল, এটা পাবলিশ করতেন কে? রামমোহন রায়, বিদ্যাসাগর, মার্সম্যান নাকি দ্বারকানাথ ঠাকুর? এটা হয়ে যাবে অপশন সি, মার্সম্যান। মার্সম্যান দিগদর্শন, তার সাথে সাথে সমাচার দর্পণ, যেটা বাংলার প্রথম মানে বাংলার না সরি ভারতবর্ষের প্রথম বাংলা নিউজ পেপার, সেটাও কিন্তু পাবলিশ করেছিলেন মার্সম্যান। 120, উইলিয়াম বেন্টিং কেম টু গভর্নর জেনারেল বিকেম দ্য গভর্নর জেনারেল ইন। উইলিয়াম বেন্টিং কত সালে গভর্নর জেনারেল হন? 1828 সালে। এরপর 1829 সালে সেই সময় সতী প্রথাকে রোধ করা হবে এবং 1833-এ উনি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হবেন। এবং ওনার সময়তেই কিন্তু 1833 সালের চার্টার অ্যাক্ট আর কি চার্টার অ্যাক্ট বেরোবে এবং তারপরে 1835 সালে ভারতবর্ষের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশকে করা হবে। তো এই জিনিসগুলো উইলিয়াম বেন্টিং সম্পর্কে তোমরা অবশ্যই মনে রাখবে। 121, হু অ্যানেক্সড পাঞ্জাব ইন্টু ব্রিটিশ ডমিনিয়ন। ব্রিটিশদের যে ডমিনিয়ন, সেখানে পাঞ্জাবকে অ্যাড করেন কত সাল? কে করেন? ক্যানিং, ডালহৌসি, মিন্টো নাকি রিপন? এটা হয়ে যাবে অপশন বি, ডালহৌসি, 1849 সালে। 122, দ্য টাইমস অফ ইন্ডিয়া ওয়াজ পাবলিশড ইন 1828 1828, 1838, 1848 নাকি 1858? এটা হয়ে যাবে অপশন বি, 1838 সালে। ইন হুইচ ইয়ার ট্রিটি অফ বেসিন ওয়াজ সাইন্ড। বেসিনের চুক্তি স্বাক্ষর করা হয়েছিল কত সালে? 1802 সালে। দ্বিতীয় বাজিরাও এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই চুক্তি স্বাক্ষর করা হয়েছিল 1802 সালে। 124, হু ওয়াজ proclaimed as the Emperor of India during the revolt of 1857। 1857 সালের যে মহাবিদ্রোহ হয়েছিল সেই সময় ভারতবর্ষের এম্পায়ার হিসেবে কাকে ঘোষণা করা হয়েছিল? অপশনগুলো দেখো, লক্ষ্মীবাই, বাহাদুর শাহ টু, নানা সাহেব নাকি নিজাম? এটা হয়ে যাবে অপশন বি, বাহাদুর শাহ টু বা বাহাদুর শাহ জাফর। 125, হুইচ ব্যাটেল ড্যাশ দ্য হোপস অফ দ্য ডুপ্লে টু এস্টাবলিশ অ্যান এম্পায়ার ইন ইন্ডিয়া। ডুপ্লের যে স্বপ্ন ছিল ইন্ডিয়াতে এম্পায়ার করার, সেটার স্বপ্ন কোথায় নষ্ট হয়ে গেল? ডুপ্লে ছিল ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন গভর্নর। তো এটা উত্তর হয়ে যাবে ফার্স্ট কার্নাটিক ওয়ার হবে না, এটা হয়ে যাবে সেকেন্ড কার্নাটিক ওয়ার। কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধে তার সেই হোপ নষ্ট হয়ে গেল, কারণ ফ্রেঞ্চরা কিন্তু হেরে গেছিলো। এবং তারপর দেখব ডুপ্লেকে আর কি ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয় এবং তারপরে তৃতীয় কর্ণাটকের যুদ্ধের সময় কিন্তু কাউন্ট ডি লালি ও নতুন গভর্নর হিসেবে আসে। বাট তৃতীয় যে কর্ণাটকের যুদ্ধ, সেই যুদ্ধেও কিন্তু ফ্রান্সরা হারবে এবং তারপরে কিন্তু ফ্রান্সদের যে পুরো আধিপত্য সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো ডুপ্লের আশা যেটাই নষ্ট হয়েছিল সেটা কিন্তু অপশন বি, সেকেন্ড কার্নাটিক ওয়ার। 126, হুইচ গভর্নর জেনারেল ওয়াজ ইন ফেভার অফ ওয়েস্টার্ন এডুকেশন। ওয়েস্টার্ন এডুকেশন বা পাশ্চাত্য শিক্ষার ফেভারে ছিল ডালহৌসি ছিল না, অপশন বি, বেন্টিং ছিল এর ফেভারে। 127, দ্য ফাউন্ডার অফ আত্মীয় সভা। আত্মীয় সভার ফাউন্ডার কে ছিলেন? দেবেন্দ্রনাথ টেগোর, দ্বারকানাথ ঠাকুর নাকি রামমোহন রায়, শিবনাথ শাস্ত্রী? এটা হয়ে যাবে অপশন সি, রামমোহন রায় 1815 সালে আত্মীয় সভার প্রতিষ্ঠা করেন। 128, সমাচার দর্পণ ওয়াজ পাবলিশড বাই। সমাচার দর্পণ কে পাবলিশ করেছিলেন? হরিশ্চন্দ্র মুখার্জির আমরা দেখলাম হিন্দু প্যাট্রিয়ট। অপশন বিতে আছে কৃষ্ণকুমার মিত্র। কৃষ্ণকুমার মিত্রের আমরা দেখব আলাদা একটা সঞ্জীবনী বলে একটা পত্রিকা তিনি পাবলিশ করতেন। মার্সম্যান হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু নয়। 129, হিন্দু ফিমেল স্কুল ওয়াজ ফাউন্ডেড বাই। হিন্দু ফিমেল স্কুল, এটার আরেকটা নাম ছিল বেথুন স্কুল। এবার কিন্তু উত্তরটা তোমরা সহজেই করতে পারবে।
মোহামেডান তর্কালঙ্কার, মদনমোহন তর্কালঙ্কার, ডিরোজিও, বেথুন নাকি প্যারিচাঁদ মিত্র? এটা অবশ্যই হয়ে যাবে বেথুন। ওনার নামেই হয়েছিল বেথুন স্কুল, প্রথম হিন্দু মহিলা স্কুল, হিন্দু মহিলা স্কুল। 130 এবং আজকে শেষ প্রশ্ন, হু ইন্ট্রোডিউসড ডুয়াল গভর্নমেন্ট ইন বেঙ্গল? বাংলায় যে দ্বৈত শাসন সেটা ইন্ট্রোডিউস করেছিলেন কে? হেস্টিংস, রবার্ট ক্লাইভ, কর্নওয়ালিস নাকি এডওয়ার্ড মুরনি? এটা হয়ে যাবে অপশন বি, রবার্ট ক্লাইভ। এবং তারপরে হেস্টিংস এসে এই ডুয়াল গভর্নমেন্টের কনসেপ্ট কিন্তু বন্ধ করে দেবেন এবং পার্মানেন্ট 5 ইয়ার সেটেলমেন্ট কিন্তু তিনি নিয়ে আসবেন। তো অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো আজকে আমরা 130টা প্রশ্ন করে নিলাম। যারা শেষ অবধি দেখলে তাদের অনেক থ্যাংক ইউ। এবং এই ক্লাসের PDF অ্যান্সার সহ আমি টেলিগ্রামে আপলোড করে দেবো এখনই, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও, সেখান থেকে তোমরা রিভিশন করতে পারবে। এবং দুটোই আমি করব, যেখানে অ্যান্সার মার্ক করা থাকবে এবং অ্যান্সার মার্ক করা থাকবে না, তোমরা সেখান থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারবে। তো সবাই ভালো থেকো এবং সবার প্রিপারেশন খুব ভালোভাবে তোমরা চালিয়ে যাও। সামনে আমাদের এক্সাম, তো সবার 100% যাতে সেই এক্সামে দিতে পারো সেই চেষ্টাই করো। সবাইকে থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, বাই।